ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতেই মৃত্যু হয়েছে ৫ জনের, রাজধানীতে ৪ জন সহ মোট ১০ জনের প্রাণহানি। পঙ্গু হাসপাতালে আহতদের ভিড়। শোকে স্তব্ধ পুরান ঢাকার কসাইটুলি। মাংস কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা ছেলে। একই জায়গায় নিহত মেডিকেল শিক্ষার্থী রাফি, আহত মা হাসপাতালে। অতিমাত্রার ভূমিকম্পে টাঙ্গাইলে মধুপুরে টেকটনিক প্লেট বিপর্যয়ের শঙ্কা। অপরিকল্পিত ভবনের কারণে ঘটতে পারে বড় দুর্যোগ। এমন জায়গা আছে যেখানে পায়ে হাঁটার রাস্তা না, এনে ৫ তলা বিল্ডিং। রোগীদের জন্য এমার্জেন্সি এইসব রাস্তা ক্লিয়ার দরকার, এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ধসে যেতে পারে। টাঙ্গাইলের প্লেটটা তো আসলে ঝুঁকিপূর্ণ। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। সেনাকুঞ্জের সংবর্ধনায় খালেদা জিয়ার সাথে একান্ত বৈঠক। ত্রয়োদশ না চতুর্দশ নির্বাচনে ফিরবে তত্ত্বাবধায়ক সরকার, তা নিয়ে আইনজীবীদের মধ্যে মতভেদ। সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাল্টে যেতে পারে অনেক কিছু। কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। ২ ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল সেটা পুনরুজ্জীবিত হবে। বিষয়টি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন যখন হবে। ভোটের আগে বাড়ছে না বিনিয়োগ, স্বস্তির পরিবেশ নেই বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিক সরকার না এলে উন্নতি হবে না পরিস্থিতির, মত বিশ্লেষকদের। ভূমিকম্পে রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে আহতদের লম্বা সারি ঢাকার পঙ্গু হাসপাতালে। কারো ভেঙেছে হাত পা, কারো মেরুদণ্ডের হাড়। চিকিৎসকরা বলছেন আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আঘাত পাওয়ার ঘটনাই সবচেয়ে বেশি। শুক্রবার সন্ধ্যা নাগাদ শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরেছেন। এদিনের ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দ্রুত সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে। কেউ ভারী বস্তুর চাপায়, আবার কেউ আতঙ্কে বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হন। ভূমিকম্পের পর থেকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে বাড়তে থাকে আহতদের সংখ্যা। রাজধানী ও আশপাশের জেলা থেকে এই হাসপাতালে আগত আহত রোগীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব, তো ওইভাবে যে উল্টায় পড়ে গেছি, পরে যে এখানে পায়ে মোচড় খেয়েছি। ভূমিকম্পের সময় আমি 2 তলা থেকে লাফ দিছিলাম, নিচে পড়ছিলাম। পরে ওইখানে এক পায়ে ব্যথা পেয়ে নেই, এই পায়ে জুতা ছিল, এই পায়ে ব্যথা পাইনি, পরে এই পায়ে জুতা ছিল না, এইটার ব্যথা পাইছি। অনেকে আঘাত পেয়েছেন হাতে ও পায়ে, কারো আবার কোমর ও কাঁধের জোড়া সরে গেছে। এছাড়াও শরীরের অন্যান্য হাড়েও গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভিড় করেছেন অনেকে। ভূমিকম্প তো আহত হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি আহত হয়েছে হচ্ছে আপনার ওই যে ওদের ভিতরে যে একটা আতঙ্ক আসছে, মানে যখন তারা হুড়া করে সিঁড়ি দিয়ে নামতেছিল বা দৌড়াদৌড়ি করতেছিল, যে ভিতরে যে একটা আতঙ্ক যে সৃষ্টি হয়েছে, ওটা থেকে বেশি দুর্ঘটনা ঘটছে। যেগুলো আমরা ফার্স্ট ট্রিটমেন্ট, ওগুলি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমরা ভর্তি দিয়ে ওটি হচ্ছে, প্লাস আমরা বিভিন্ন ওয়ার্ডে শিফট করে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 18 জনকে ভর্তি করা হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। বড় একটা টিম তৈরি করা হয়েছে, আমরা সেই সাপোর্টটা এখান থেকে দিচ্ছি এবং মোটামুটি বলা যায় রোগী এখন মানে কমেই গেছে বলা যায়, কিন্তু দূর দূরান্ত থেকে রোগীগুলো আসতেছে। আমরা বলবো যে সর্বকালের সেরা সেবা বিশ্বাস আজকের দিনটা। জাতীয় পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কেনান জানান, ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে জরুরি মেডিকেল টিম সক্রিয় আছে। আমাদের যে টিম এখানে ইমার্জেন্সিতে ছিল, তার ব্যাকআপে আরও চিকিৎসকরা ছিলেন। তো এই ঘটনার সাথে সাথে তারা এসে হাজির হয়েছেন। আপনি দেখছেন ইমার্জেন্সিতে চিকিৎসকরা চিকিৎসা করতেছে। এখানে অধিকতর বেশি আরও চিকিৎসক আমরা এখানে জরুরি সেবার জন্য নিয়োগ করেছি।
আহতরা হাসপাতালে পৌঁছানোর পরপরই স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নার্স ও ওয়ার্ড কর্মীদের তাৎক্ষণিক সেবায় সন্তুষ্ট রোগীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কেউ মায়ের হাত ধরে বাজারে গিয়েছিল, কেউ বাবার হাত ধরে বাইরে। ভূমিকম্পে ভেঙে পড়ার রেলিং মুহূর্তেই কেড়ে নেয় জীবন। ছেলে মারা গেছে ঘটনাস্থলে। হাসপাতালে জীবনের সাথে লড়ছেন মা। শুক্রবারের দুর্যোগে রাজধানীবাসী বুঝতে পারল জীবন কত ক্ষণিকের। ছেলে চিকিৎসক হবে, সেই স্বপ্ন নিয়ে রাফিকে বগুড়া থেকে ঢাকায় পাঠিয়েছিলেন বাবা। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে। শুক্রবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি তার মাকে নিয়ে গিয়েছিল বংশালের বাজারে মাংস কিনতে। কে জানতো সেটাই মায়ের সাথে রাফির শেষ যাত্রা। রাফি দুনিয়ায় নেই, হাসপাতালে শুয়ে থাকা আহত মাকে সে খবরও জানানো হয়নি। ভূমিকম্প হইল তখন স্পটে ডেথ হয়ে গেছে ছেলেটা। আর ওর যে আম্মু ভাবি উনি মানে আহত হয়েছে, উনি হাসপাতালে ভর্তি আছে। ওইখানে আমাকে জানানো হয় নাই যে ছেলে ইয়া হয়েছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো কলেজের একজন শিক্ষার্থী যেহেতু মারা গেছে, তাহলে অবশ্যই একজন ব্রিলিয়ান্ট ফিউচার একজন ডক্টর মারা গেছে। পুরান ঢাকার সব বিল্ডিংগুলোর অবস্থা যেরকম, তাতে যদি হচ্ছে এরপরেও এরকম কোনো ভূমিকম্প আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। জাস্ট ছেলেটা গেল মায়ের সাথে বাজারে, সেখান থেকে লাশ হয়ে ফিরে আসলো। এটা আসলে কখনোই কাম্য নয়। এই এরিয়াতে আমরা খুবই মানে একটা কনফিউশনের মতো একটা জায়গায় থাকি যে আমরা আসলেই রুম থেকে বের হইলাম, আবার রুমে ফিরতে পারবো কিনা। একই দোকানে বাবার হাত ধরে মাংস কিনতে গিয়েছিল 13 বছরের ছোট্ট রিমন। মাংস কেনা হয়নি, বাবা ছেলে দুজনেই ফিরেছেন নিথর দেহে। রিমনের আরও 3 ভাই ও 1 বোন আছে। বাবা আব্দুর রহিম ছিলেন কাপড়ের ব্যবসায়ী। আমার ভাই সকাল 10টা 10 মিনিটে ঘর থেকে বের হয়েছেন বাজার করার উদ্দেশ্যে। তখন মাংস দোকানের এখানে না কোথায় গেছে, ভূমিকম্পে ওয়াল পড়ছে, রেলিং ভেঙে পড়ে আমার ভাই এবং আমার ভাতিজা দুইজনে স্পট ডেট ওইখানে মারা গেছে। মার্কেটের ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে ব্যবসা বাণিজ্য করে, কারোর সাথে কখনো কোনো ছয়ছত্রি নাই। শুক্রবার রাতে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। স্বজনদের চাওয়া এভাবে যেন কাউকে বাড়ি ফিরতে না হয়। এদিকে মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে আহত এক নিরাপত্তা কর্মী মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পঙ্গু হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিজয়, আর শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি, তাদের মধ্যে আশঙ্কাজনক 18 জনকে তো হাসপাতালে রাখা হয়েছে। এই 18 জনের অবস্থা এখন কেমন দেখছেন? মারফি, আপনি জানেন যে ইতিমধ্যে যে গতকালকে ভূমিকম্পে কিন্তু প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়েছেন চিকিৎসার জন্য। এর মধ্যে অনেকে আসলে সিঁড়ি থেকে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে কিন্তু অনেকেরই বলা চলে যে হাত অথবা পা, মাজার হাড় অনেক জায়গায় সমস্যা হয়েছে বা ভেঙে গিয়েছে। তারা কিন্তু পঙ্গু হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। এর মধ্যে গতকাল থেকে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে মোট 60 থেকে 70 জন রোগী কিন্তু ভর্তি আছেন। তো তারা কিন্তু এখানে ভর্তি ছিলেন এবং আমি এসে যেমনটি জানতে পেরেছি যে তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তবে কেউ কেউ কিছুটা সুস্থ হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা শেষে তারা আসলে বাড়ি ফিরে যাওয়ার আশা করছেন। তাদের স্বজনদের সাথে কথা হয়েছে, স্বজনরাও এমনটি বলছেন। আর সব কিছু মিলিয়ে যদি বলতে চাই মারফি, যারা আসলে আছেন তাদের কারো অবস্থা আশঙ্কাজনক, কেউ কেউ আবার কিছুটা সুস্থ হয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে সবশেষ পরিস্থিতি পঙ্গু হাসপাতাল থেকে। শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর বংশালে রেলিং ভেঙে পড়ে প্রাণ হারান কাপড়ের ব্যবসায়ী আব্দুর রহিম ও তার ছেলে 13 বছর বয়সী রিমন। নিহতদের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। সেখানে তৈরি হয়েছে শোকাবহ পরিবেশের। আর কিছুক্ষণ পরেই সদর উপজেলার বশিকপুর এলাকায় তাদের জানাজা হবে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, নিহত বাবা ছেলের জানাজা কখন হবে, দাফন করা হবে কোথায়, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন।
মারপি আসলে কিন্তু যারা মারা গেছেন তাদের গ্রামের বাড়িতে কিন্তু এখন শোকের মাতম চলছে। কিছুক্ষণ পরে কিন্তু সকাল 9টায় কিন্তু তাদের জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা পরিবারের সূত্রে জানতে পেরেছি এবং পরিবারের পারিবারিক কবরস্থানে তাদেরকে জানাজা অনুষ্ঠিত পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হবে বলে সেটি আমরা। তবে এইখানে বাড়িতে যারা আছেন তার আত্মীয় স্বজন এবং আনুষঙ্গিক যারা রয়েছেন তারা কিন্তু এখনো এই বিষয়টি কিন্তু মেনে নিতে পারছেন না, কারণ এই বড় একটা মর্মান্তিক ঘটনা। তারা কিন্তু বলতেছেন যে যে দুর্ঘটনাটি ঘটেছে এটি কিন্তু আসলে কিন্তু মেনে নেওয়ার মতো নয়, কারণ তারা সকালবেলায় কিন্তু তাদের বাজারে গিয়েছিলেন সেখানে কিন্তু একটি রেলিং ভেঙে কিন্তু তাদের উপর পড়ে কিন্তু তারা প্রথমে কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা কোথায় গেছেন। তাদের মোবাইল মুঠোফোন বন্ধ থাকার কারণে তারা বিষয়টি জানতে পারেনি। পরবর্তীতে কিন্তু হাসপাতাল তারা খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তাদেরকে পাওয়া যাওয়ার পরে একবারে তাদেরকে পরিবার পক্ষ থেকে তাদের সেই থেকে নিশ্চিত করা হয় যে তারা দুজনেই কিন্তু বাবা ছেলে তারা দুজনেই কিন্তু মারা গেছেন বলে তাদের পরিবার পক্ষ থেকে। তারপর কিন্তু তারা গতকালকে ঢাকা থেকে তাদের একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা অনুষ্ঠিতের পরে কিন্তু এখন কিন্তু গ্রামের বাড়িতে নিয়ে আসছে, বড় বাড়িতে কিন্তু তারা চলে আসছেন গাড়িটি নিয়ে। তবে এই কিছুক্ষণ পরেই কিন্তু তাদের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু তারা সেই ক্ষেত্রে কিন্তু তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে কিন্তু তাদের দাফন করা হবে এবং দাফন করা বলে আমরা জানতে পেরেছি। মারফি জি, যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল শহরে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে অনুমোদনহীন বহুতল ভবনের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপই চোখে পড়েনি তাদের। এদিকে অতিমাত্রা ভূমিকম্পে মধুপুরের টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের সংখ্যায় রয়েছেন স্থানীয়রা। অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোনো সংকট। এই চিত্র টাঙ্গাইল জেলার শহরের সাবালিলায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এর মধ্যে একতা টাওয়ার একটি। এলাকাবাসীর অভিযোগ, কাগজে কলমে 13 তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে 18 তলা পর্যন্ত। নকশা বহির্ভূত প্রায় 40,000 স্কয়ার ফিট জায়গা। একতা টাওয়ারের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম, পূর্বেও অভিযোগ করা হয়েছিল, কিন্তু অভিযোগের কোনো কাজ হয় নাই। 40-50,000 স্কয়ার ফিট এক্সট্রা তারা ভবন নির্মাণ করছে। এই ক্ষেত্রে আমরা সাবালিয়াবাসী ঝুঁকির মধ্যে আছি। পূর্বে অনেক দুর্ঘটনা ঘটছে, রাস্তাঘাটে অনেক সমস্যা হইতেছে এবং এমন কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাশ বাইর করতে পারি না। টাওয়ার মালিক পক্ষের দাবি, প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা। ডিসি অফিস থেকে ডিসি কমিটি দিচ্ছে 15 তলা, জি, আর 3 তলা দিচ্ছে পৌরসভা। অভিযোগ যে কেউ দিতেই পারে, দিতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যাপারে যথেষ্ট করছে, বিভিন্নভাবে করছে। আমাদের কি যে অ্যাকশন সেও দেখছে, এটা আমাদের অফেন্সিভ। বিল্ডিং কোড অমান্য করে এমন বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ হচ্ছে শহরে। এমন জায়গা আছে যেখানে পায়ে হাঁটার রাস্তা না, এনে 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং। রোগীদের জন্য এমার্জেন্সি এইসব রাস্তা ক্লিয়ার দরকার, এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ধসে যেতে পারে। টাঙ্গাইলের প্লেটটা তো আসলে ঝুঁকিপূর্ণ। টাঙ্গাইল পৌরসভা ও গণপূর্তের দাবি, নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। ইতিপূর্বে আমাদের পরিপত্র ছিল না, বর্তমানে আমাদের একটা 26/2025 একটা পরিপত্র আসছে। সেই পরিপত্র অনুযায়ী আমাদের 15 সদস্য কমিটি আছে। কমিটি সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত রাখে আমরা 10 তলা পর্যন্ত সরাসরি অনুমোদন দিতে পারবো। অনুমোদন না হওয়ার পরেও টাঙ্গাইল শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখনো হাই রাইজ কাজ চলতেছে। যদি মনে হয় যে বা আমরা দেখতে পাই যেখানে অননুমোদিতভাবে নির্মিত হচ্ছে, তাহলে আমরা সেইভাবে কমিটি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে ঝুঁকি বাড়ছে। সঠিক পরিকল্পনা না করলে বড় দুর্যোগের মুখোমুখি হতে হবে নগরবাসীকে। বহুতল বিশিষ্ট যে ভবনগুলো তৈরি করা হচ্ছে তার সামনে এবং পিছনে যে পর্যাপ্ত জায়গা থাকার কথা সেটা তো থাকছেই না। যদি কোনো ধরনের দুর্যোগ হয়ে থাকে সেক্ষেত্রে এখানকার যে লোকজন যারা দুর্যোগে আক্রান্ত হবে তাদেরকে রেস্কিউ করা খুব কঠিন হয়ে যাবে। ভূমিকম্প ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে অন্যতম মধুপুর ফল্ট, যা টাঙ্গাইলে অবস্থিত। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনে 3 বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। বিকাল 4টার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে 3 বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী, এমন প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্তে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, বিশিষ্টজন সহ সাংবাদিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। উচ্চ আদালতের রায় সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কিন্তু এটি কার্যকর হবে কিভাবে? রায়ের পর এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের সময় নিয়ে বিভক্ত মত আছে আইনজীবীদের। কেউ বলছেন রায়ের পর থেকে এটি কার্যকর, কেউ বলছেন এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কার সহ নানা ইস্যুতে এই রায় পরবর্তী সংসদে প্রভাব ফেলবে বলেও মত দিয়েছেন কোনো আইনজীবী। তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ওলট পালট করে দিতে পারে অনেক কিছুই, বলছেন আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর সরকার পরিবর্তনের পদ্ধতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। 3 নির্বাচন অনুষ্ঠানের পর আবারও আইনি পন্থায় বাতিল হয় এই পদ্ধতি। ফলে পরের 3টি নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে, যার সঙ্গী নানা বিতর্ক। বাতিল হওয়ার প্রায় 2 যুগ পর আদালতের রায়ে সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে এর বাস্তবায়ন কিভাবে এবং কবে থেকে? অ্যাপ্লিকেশন তো এই কথা বলেননি যে এটা কোন সংসদ নির্বাচনের জন্য এটা কার্যকরী হবেন। বলেছেন ইমিডিয়েট প্রসপেক্টিভলি এটাকে অপারেশন দেওয়া হবে। প্রসপেক্টিভলি অপারেশন মানে হচ্ছে আজকের থেকে। সুতরাং অ্যাপিলেট ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। 2 ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল সেটা পুনরুজ্জীবিত হবে এবং একই সঙ্গে আপনার এই বিষয়টি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন যখন হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন এই ব্যবস্থায় হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে এই 2 জ্যেষ্ঠ আইনজীবীর একজন বলছেন রায়ের পর চাইলেই এই পদ্ধতি কার্যকর করা সম্ভব। অপরজন মনে করেন সাংবিধানিক সংকট এড়াতেই চতুর্দশ নির্বাচন থেকে এটি কার্যকর, নিরাপদ। আদালত যদি কোনো রায় দেন সাংবিধানিক বিষয়ে, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য বা সেটা সংবিধানে যুক্ত হওয়ার জন্য পার্লামেন্টে একটা রেটিফিকেশনের দরকার হয়। এ যাবৎকাল আমরা এইরকম কাস্টমসি বা এরকম প্রসিডিওরই দেখেছি। যে উপদেষ্টা মণ্ডলী আছে সেটাকেই যে তত্ত্বাবধায়ক সিস্টেমের যে বিধান আছে 58B, C, D,
এই বিধানকে রূপান্তরিত করা যায়, যারা আছেন তাদেরকে দিয়েই এটাকে কন্টিনিউ করা যেতে পারে, এবং তবে 10 জনের নামিয়ে নিতে হবে উপদেষ্টাদের সংখ্যা। এবারের নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। তাই সংসদ গঠনের পর কেমন প্রভাব ফেলবে তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের এই রায়? যেহেতু সংবিধানই হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ল, সর্বোচ্চ আইন, সেক্ষেত্রে জুলাই সনদ বা অন্য কোনো আইন সংবিধানের কোনো বিধানকে ওভাররাইড করবে না। ফলে যে আইনই থাকুক বা যে সনদই থাকুক, সেটা যদি কন্ট্রাডিক্টরি হয় বর্তমান কনস্টিটিউশনে যেভাবে সন্নিবেশিত হয়েছে, সেই ক্ষেত্রে সেই বিধানকে কোনোভাবে ক্ষুণ্ণ করছে না। এইখানে এই গণভোটের আউটকাম নিয়ে যে আপনার একটা র্যাটিফিকেশন হবে বা আপনার যেটাকে বলতে পারি আমরা যে একটা পর্যালোচনা হবে এবং সিদ্ধান্ত হবে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আইনজীবীরা বলছেন 1996 সালে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের মধ্য দিয়ে সংবিধানে যুক্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ এই রাজনৈতিক দলগুলোই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন সংসদে গিয়েছেন, তখন আদালতকে ব্যবহার করে এই ব্যবস্থাটি বাতিল করে দেওয়া হয়। তাই আইনজীবীরা বলছেন আবারও এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করবে যদি কোনো দল বা জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যান তাদের মনোভাবের উপর। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনকে ঘিরে চারদিকে অনিশ্চিত পরিবেশ। থমথমে অবস্থায় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না বিনিয়োগ, কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি। যদিও সরকারের দাবি অভ্যুত্থান পরবর্তী যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামোগত সংকট এখনও কাটেনি, নিশ্চিত হয়নি স্বস্তির পরিবেশ। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সরকার না এলে বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ নেই। শিল্প উৎপাদনে নেই চাঙ্গা ভাব, বলা যায় প্রায় 2 বছর ধরেই থমকে আছে উৎপাদন। অভ্যুত্থান পরবর্তী শিল্প উৎপাদনে স্বস্তিদায়ক পরিবেশ নেই, সংকুচিত হচ্ছে কর্মসংস্থান, উৎপাদন ব্যাহত হবার কারণ অনিশ্চিত পরিবেশ। মূলধনী যন্ত্রাংশ আমদানির চিত্রই জানান দিচ্ছে কতটুকু বেড়েছে নতুন শিল্প স্থাপন। চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে এলসি নিষ্পত্তি, অর্থাৎ শিল্প উৎপাদনের জন্য যন্ত্রাংশ আমদানি হলেও তার শতভাগ ছাড় হয়নি। বলা হচ্ছে অবকাঠামোগত সংকট আছে, তৈরি হয়নি স্বস্তির পরিবেশ। ইনভেস্টমেন্ট লেভেলস যদি আমরা 2026-এর শেষ নাগাদও বাড়াতে পারি, তাহলে সেটা সুফল পেতে পেতে 2027-28 হয়ে যাবে। সো এই দিক থেকে আমরা যেটা আশঙ্কা করছি যে আগামী 1.5-2-3 বছর যদি আমাদের গ্রোথ রেট যদি লো থাকে, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের অন্য আরেকটা চাপ সৃষ্টি হবে। 3-4% গ্রোথ এমপ্লয়মেন্টে যদি আমাদের ইকোনমিক গ্রোথ যদি 3-4% লেভেলে থেকে যায়, তখন কিন্তু আসলে এই এমপ্লয়মেন্ট গ্রোথটা হবে না। চলতি অর্থ বছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রক্ষেপণ করেছে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি সহ একাধিক সংস্থা। ধারণা বছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে 4 থেকে 4.8% পর্যন্ত, যা আগের অর্থ বছরের চেয়ে কিছুটা বেশি। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অস্থিরতা। এমন অবস্থায় বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নেই। রাজনৈতিক একটা অনিশ্চয়তার কারণে যে আসলে কি হতে যাচ্ছে ইলেকশনকে সামনে রেখে, তো সেই জায়গায়ও প্রাইভেট ইনভেস্টররা যে বড় ধরনের ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু করছে না। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আসছে না, প্রাইভেট ডিরেক্ট ইনভেস্টমেন্টও মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা সেটাও কিন্তু ওইভাবে হচ্ছে। সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে বিনিয়োগ পরিস্থিতি স্বস্তিদায়ক। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই বেড়েছে 19.13%। কিন্তু এমন তথ্যের সঙ্গে অনেকেরই আছে ভিন্ন মত। দেশি বিনিয়োগ বলি বিদেশি বিনিয়োগ বলি, সবাই কিন্তু নির্বাচনের জন্য বসে আছেন, এটা দিস ইজ আ ফ্যাক্ট। অনেকের সাথে কথা হয়, এটাই এখন কেউ আসলে এখন বিনিয়োগ সেভাবে করছেন না, কেউ বড় রকমের কোনো বিনিয়োগে যাবেনই না। এখন প্রতি বছর চাকরি বাজারে প্রবেশ করছে অন্তত 20 লাখ মানুষ। কর্মসংস্থান সংকুচিত হলে তৈরি হবে অস্থিরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যদি মানুষ এবার ভোট দিতে পারে তাহলে ইসলামী দলগুলো মতের ঊর্ধ্বে উঠে এক হয়ে নির্বাচন করবে, এমনটাই বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে জামায়াত ইসলামীর উদ্যোগে ছাত্র গণজামায়াতে অংশ নেন তিনি। এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন,
আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হবে। যারা সৎ এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অধিকাংশ আসনে তারাই জয়লাভ করবে। অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, কেউ যদি ফ্যাসিবাদের মতো আচরণ করতে চায়, তার পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে। অধিকাংশ আসনে যদি আল্লাহওয়ালা সৎ লোক যারা আল্লাহকে ভয় করবে, একটা টাকা হারাম খাবে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় যার অন্তরে থাকবে, এমন নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায়, আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা কেউ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোনো ধরনের পরিকল্পনা করবেন না। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহাদাত হোসেন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত 12 নভেম্বর একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ভ্যান চালক শাহাদাতকে 2 দিন আগে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ডিবি। পরিবারের অভিযোগ, নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় মৃত্যু হয়েছে শাহাদাতের। ভাইয়ের শোকে মূর্ছা যাচ্ছেন আরেক ভাই। হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে তার কান্না আহাজারিতে। নিহতের নাম শাহাদাত হোসেন। সিরাজগঞ্জের বাসিন্দা শাহাদাত পেশায় ছিলেন অটোরিকশা চালক। পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে শাহাদাতের। আমার ভাই যদি অপরাধ হয়ে থাকে, তাকে চালান দিব, আইনের মাধ্যমে বিচার করব। আপনার যদি হাতে বিচার করে, তাহলে তো দেশ শুনে গেল। তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কেন ধরে নিয়ে যেতেছেন, কিন্তু একটা মানুষের তারা বলেও না যে এই কারণে ধরে নিতেছি, বা তাকে কোনো কিছু বলে না যে এই জায়গায় নিয়ে যাব। তারা খালি যে ঠিক আছে তাকে মারতে না। শরীরে ওরকম মানে কইতেছে ভাই জ্বর এসে গেছে, মানে তাহলে মারছে, সবাইকে মারছে, মারার কারণে তো মারা গেছে, নাহলে অমনি মানুষ মারা যাবে ভাই। ঘটনার সূত্রপাত গত 12 নভেম্বর। সেদিন উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করা হয়। চুরি হয় তার অটোরিকশা। সেই মামলায় সন্দেহভাজন আসামি শাহাদাতকে বুধবার আটক করে ডিবি। স্বজনদের অভিযোগ, আটকের পর 5 লাখ টাকা দাবি করা হয়। আমি দেখলাম যে আমার বাইরে বেসবো না, আমি বললাম স্যার আমার বাইক দিয়ে দেন, আমি চিকিৎসা করি মরি, আমার কাছে মরুক। দিবে কইতেছে যে 5 লাখ, কইলাম ইস্কা চালা কি দিব। শুক্রবার বিকেলে গুরুতর অবস্থায় শাহাদাতকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে আমাদের এখানে ভর্তি হয়, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে পুলিশের দাবি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন শাহাদাত। আটকের পর অ্যাজমার প্রভাব বৃদ্ধি পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাসও দেয় জেলার পুলিশ প্রশাসন। তার অতীতে শ্বাসকষ্টের একটা প্রভাব ছিল, অ্যাজমা ব্রঙ্কাইটিল অ্যাজমার। তো তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফিজিক্যাল অ্যাসেটের ব্যাপারটা ডাক্তাররাই ভালো বলতে পারবে, আমরা তো অত বলতে পারবো না। সো আমি যেটা পেয়েছি যে এই ধরনের কোনো কিছু হয়নি। শাহাদাতের মৃত্যুর বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী বন্যপ্রাণী জাদুঘর যেন এক অপার বিস্ময়, যেখানে সংরক্ষিত রয়েছে বিলুপ্তপ্রায় ও দুর্লভ 74 প্রজাতির 120টি মৃত প্রাণী। বাঘ, হরিণ, সাপ, পাখি কি নেই সংরক্ষণ করা হয় বিশেষ পদ্ধতিতে। 47 বছর আগে প্রতিষ্ঠিত জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত। সাইদুর রশিদ ইভানে তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। বাঘশাবক দুটি দেখে মনে হতে পারে জীবন্ত, যেন গভীর নিদ্রায় শায়িত। তবে দুটোই মারা গেছে 26 বছর আগে। 1999 সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় মাত্র 3 দিন বয়সে মৃত্যুর পর সংগ্রহ করে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এরপর স্থান হয় বন্যপ্রাণী জাদুঘরে এই বয়ামের ভেতর। শুধু তাই নয়, চিত্রা হরিণ, সজারু, দুর্লভ মিঠা পানির কুমির, বিষাক্ত গোখরা ও দুমুখ সাপসহ 74 প্রজাতির 120টি মৃত প্রাণী সংরক্ষিত আছে এই জাদুঘরে। আছে কালিম, লক্ষ্মীপেঁচা, লালবুক টিয়াসহ বিভিন্ন প্রজাতির পাখিও। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতিচিহ্ন রাখতে বিলুপ্তপ্রায় ও দুর্লভ মৃত পশু পাখি সংগ্রহ ও সংরক্ষণে 1978 সালে চট্টগ্রামে অভিনব এই জাদুঘর প্রতিষ্ঠা। অনেক বন্যপ্রাণী অনেক সময় এগুলো মারা যায়, তো সেগুলো আমরা এই মিউজিয়ামে সংগ্রহ করি। মিউজিয়ামের উদ্দেশ্য ছিল এটি শিক্ষা, গবেষণা এবং মানুষকে বন্যপ্রাণী সংক্রান্ত সচেতন তৈরি করার জন্য মূলত এই মিউজিয়ামটি।
প্রাণীগুলো সংরক্ষণে অনুসরণ করা হয় বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়া। কাচের বয়ামে নমুনা সংরক্ষণ হয় ফরমালডিহাইড দ্রবণে এবং পাখি সংরক্ষণ করা হয় ট্যাক্সিডার্মি পদ্ধতিতে। দুইটি পদ্ধতিতে বন্যপ্রাণী নমুনাগুলো সংরক্ষণ করে থাকি। এর একটি হচ্ছে ড্রাই প্রিজার্ভেশন, আরেকটা হচ্ছে ওয়েট প্রিজার্ভেশন। অনেক সময় দেখা যাচ্ছে যে আবার এটা প্রিজার্ভেশন হয় না, পচে যায়। আবার অনেক সময় যদি বেশি দেওয়া হয় ফরমালডিহাইডটা, তাহলে কিন্তু কালার, স্কিনের কালারটা ঠিক থাকবে না। দেশ বিদেশের গবেষকদের পাশাপাশি দেখতে আসেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত। যে কেউ এখানে আসতে পারেন। আমাদের পরিচালক বরাবর যদি আবেদন করেন যে এই মিউজিয়ামটি পরিদর্শন করতে চান, আমরা তাদেরকে অনুমতি দেই। খুব মজার বিষয় হলো, যখন কোনো পরিদর্শনার্থী বা শিক্ষার্থী এখানে প্রবেশ করেন, আমরা একদম প্রথম ফেজটা দেখি। খুব অবাক হন, বিস্ময়ে তাকিয়ে থাকেন, ওনারা ঘুরে ঘুরে দেখেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিক থেকে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যকর্মীরা নিয়মিত উপস্থিত না থাকায় বেশিরভাগ সময় বন্ধ থাকে অধিকাংশ কেন্দ্র। ফলে সেবা না পেয়েই ফিরতে হচ্ছে দরিদ্র রোগীদের। স্থানীয়দের অভিযোগ, সঠিক তদারকির অভাবে এমন দশা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু করা হয় কমিউনিটি ক্লিনিক। রোগীদের বিনামূল্যে দেয়া হয় বিভিন্ন রোগের ওষুধও। তবে লক্ষ্মীপুরের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকেই মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সদরের চররুহিতা ইউনিয়নের মুক্তিযোদ্ধা ধনুমিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় সেখানে তালা ঝুলছে। স্থানীয়রা বলছেন স্বাস্থ্যকেন্দ্রটির কর্মীরা উপস্থিত না থাকায় বেশিরভাগ সময়ই এটি বন্ধ থাকে। একই চিত্রের দেখা মিলল আরও কয়েকটি কমিউনিটি ক্লিনিকে। দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী কেউই উপস্থিত না থাকায় সেবা না পেয়েই ফিরতে হচ্ছে রোগীদের। রোগীরা রোগীরা ঠিকই আসে, কিন্তু এটা বন্ধ থাকার কারণে আসি, ঘোরাফেরা করে আবার চলে যায়। এখন আসলাম, ওষুধ পাওয়া গেল না, তারপর যায় ডাক্তার নাই, চিকিৎসা দিব কে? আজকে অনেকদিন থেকে এখানে এভাবে পড়ে গেছে, অবহেলিতভাবে এলাকার মানুষ অনেক অসহায়, দরিদ্র এলাকার লোক আমরা, কিন্তু এখানে আর কোনো সেবা পাইতেছে না। স্থানীয়দের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার অন্যতম কারণ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতি। কাগজে কলমে হাজিরা দিয়েই বেতন তুলছেন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কর্মীরা। নেই বিনামূল্যের ওষুধের পর্যাপ্ত সরবরাহ। পার্সোনাল ক্লিনিকে আছে, হ্যাঁ কি ওইখানে সময় দিব না এখানে সময় দিবে, হ্যাঁ তো মাসে মাসে সরকারি শুধু টাকাই নিতেছে, বিনিময়ে মানুষ কিছু পাইতেছে না। আপনারাও দেখতেছেন বন্ধ, আমিও দেখতেছি বন্ধ। কাকে প্রশ্ন করবেন? জিজ্ঞাবেন কারে? ডাক্তারকে আপনাকে সরকারের জিজ্ঞাবেন যে এটা বন্ধ কেন? স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে ১৮০টি। এর মধ্যে হেলথ কেয়ার প্রোভাইডারের পদ শূন্য ৫টি। স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীর পদ ফাঁকা ১৩৭টি। সিভিল সার্জন বলছেন, কর্মস্থলে স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়ে অভিযোগ এলে নেওয়া হবে ব্যবস্থা। দেখা যায় যে সিসিপি সেখানে হয়তো ট্রান্সফার বা অন্য কোনো কারণে সেখানে শূন্যপদ হয়ে যায়, সেই কারণে হয়তো থাকতে পারে। আর কিছু যদি এরকম হয় যে সেখানে যে কমিউনিটি সিসিপি সেখানে যাচ্ছে না, এরকম যদি আমার কাছে অভিযোগ আসে, ঠিক আছে, তাহলে ওটা আমরা দেখি। কমিউনিটি ক্লিনিকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কঠোর তদারকির তাগিদ প্রান্তিক জনগোষ্ঠীর। জাহিদ হাসান, যমুনা নিউজ। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ডেজার নেতারা বলেছেন, দেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। শুক্রবার বিকালে রাজধানীর একটি রিসোর্টে ডেজার উদ্যোগে আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন করা হয়। সংগঠনটি ১.৫ দশকেরও বেশি সময় ধরে জাতীয়তাবাদী আদর্শ, সংগঠনের অস্তিত্ব রক্ষা, সাংগঠনিক চর্চা ও প্রাক্তন নেতাদের বন্ধন সুদৃঢ় করার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান। নেতারা বলেন, বিগত ১৬ থেকে ১৭ বছরের প্রতিকূলতা, রাজনৈতিক চাপ, সাংগঠনিক চ্যালেঞ্জ ও বাস্তব অবক্ষয় অতিক্রম করে প্রাক্তন নেতারা তাদের আদর্শে অবিচল থেকেছেন। ডেজার বর্তমান শক্ত ভিত্তি সেই দীর্ঘ যাত্রারই ফসল। সাভারে দুস্থ গার্মেন্টস শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সাভারের শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরি মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়। এ সময় অসহায় ও দুস্থ গার্মেন্টস শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আয়ুব খান ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার নীতির ৩১ দফার আলোকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের কৃষকদের উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ের মাঠে এই সমাবেশ হয়। এ সময় ইউনিয়ন কৃষক দলের অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন। প্রধান অতিথি ছিলেন কৃষক মছু মিয়া। বক্তারা বলেন, কৃষকরা দেশের মেরুদণ্ড, অথচ তারা সবচেয়ে অবহেলিত। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, সার, বীজ, ডিজেলের সুষ্ঠু সরবরাহ এবং কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারে ৩১ দফার বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তারা। কৃষকদের দাবির প্রতি সাড়া দিয়ে বিএনপির কৃষি বান্ধব নীতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। বরগুনায় ভুয়া ৪ পল্লী চিকিৎসককে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে সাথে ভবিষ্যতে চিকিৎসা সেবা না নেওয়ার মুচলেকা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট SM শরীয়ত উল্লাহর ভ্রাম্যমাণ আদালত এসব দণ্ড প্রদান করেন। এর আগে সন্ধ্যায় বরগুনা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম সৌরভ, সুজন চন্দ্র লস্কর, বিধান রঞ্জন সরকার ও দিলীপ কুমার দাস। ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, ওই ৪ জন ভুয়া পদবি ব্যবহার করে গ্রামে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। এর দায়ে একজনকে ১.৫ বছর এবং আরেকজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও ২ গ্রাম্য চিকিৎসককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। শুরু হলো ভূমি গ্যালারির শিল্পকর্ম প্রদর্শনীর সহনশীল রূপান্তর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের MD এনামুল হক। আয়োজিত এই প্রদর্শনীতে জয়নুল আবেদিন, কামরুল হাসান, SM সুলতান সহ কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি ১১৪ জন স্বনামধন্য ও উদীয়মান শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। অর্থী আহমেদ ডান্স একাডেমির প্রযোজনায় অনুষ্ঠিত হয়ে গেল নবপল্লব 2.0 নৃত্যানুষ্ঠান, যেখানে অংশ নেয় প্রায় ১০০ নারী, পুরুষ ও শিশু শিল্পী। ভরতনাট্যম পরিবেশনার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে বেইলি রোডের গার্লস গাইড মঞ্চ। সন্ধ্যার পর নুপুরের ঝংকারে মুখরিত হয়ে ওঠে বেইলি রোডের গার্লস গাইড মঞ্চ। নবপল্লব 2.0 নৃত্যানুষ্ঠানে ভারতনাট্যম পরিবেশনা করেন অর্থী ড্যান্স একাডেমির শিল্পীরা। পুষ্পাঞ্জলি পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। একে একে পরিবেশিত হয় ভারতনাট্যমের অন্যান্য পরিবেশনা। অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা জানান, ভারতনাট্যমের পরিবেশনায় অংশগ্রহণ করতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত। এটা পুরোটাই খুবই একটা চর্চার বিষয়। ওটা অর্থী আপু আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, যেন এই শাস্ত্রীয় নৃত্যটা আমরা সুন্দরভাবে সাধনা করতে পারি এবং ভবিষ্যতে আরও নিজেদের ছোট 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 স্বপ্নগুলো পূরণ করতে পারি। ভারতনাট্য আসলে এক কথায় বলে শেষ করার নাচ না। এইটা শিখতে গেলে এখনও আমাদের অনেক সাধনা করতে হবে, এখনও লেন্দি প্রসেসে আমাদের শিখতে হবে। আমার প্রথমবার এভাবে একদম কস্টিউম সম্পূর্ণ পরে পারফরমেন্স করতে পারে আমার গুরু সামনে ছিল এবং অনেক অডিয়েন্স সামনে, অসাধারণ অনুভূতি। মঞ্চের এই মিলন মেলায় নানা পেশার মানুষ নাচের প্রতি তাদের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। কেউ সংসার সামলে, আবার কেউ অফিস শেষে নাচের অনুশীলন চালিয়ে যাচ্ছেন। যে কোনো আর্ট ফর্ম আসলে তো মানুষকে ভালো রাখে। এটা শুধু যে এন্টারটেইনমেন্ট তা কিন্তু না, একটা শাস্ত্রীয় নৃত্য মানে একটা ডিসিপ্লিন, এবং এই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাওয়া মানে নিজেকে ভালো করে জানা, নিজের রেজিস্ট্যান্স বাড়ানো। দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে এমন আয়োজন অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের যেন একটু প্রশান্তির ছোঁয়া এনে দিয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের সামনে মুখ থুবড়ে পড়েছে ভারতের যুদ্ধবিমান তেজাস। তৈরির পর থেকে নিজেদের এই ফাইটার জেট নিয়ে গর্বের সীমা ছিল না দেশটির। MiG-21কে অবসরে পাঠিয়ে এটি নিজেদের সমর ভাণ্ডারে যুক্ত করেছে নয়াদিল্লি। বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য চালাচ্ছে নানা প্রচারণাও। তবে শুক্রবার দুবাইয়ে এয়ার শো চলাকালে হঠাৎই বিধ্বস্ত হয় আধুনিক ফিচারের যুদ্ধযানটি, যা নিয়ে সামাজিক মাধ্যমে উপহাসের পাত্র হচ্ছে ভারত।
যে যুদ্ধযান নিয়ে সামরিক সক্ষমতার এত বড়াই করেছে ভারত, এয়ার শো চলাকালীন সেই যুদ্ধবিমান তেজাসের ভয়াবহ দুর্ঘটনায় ভারতের সামরিক শক্তি এবং তেজাসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার শো চলাকালীন আকাশে নিজের কৌশল দেখাচ্ছিল তেজাস। বাগ নিতে গিয়ে বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই সোজা লুটিয়ে পড়ে মাটিতে। আছড়ে পড়ার সাথে সাথেই ঘটে প্রচণ্ড বিস্ফোরণ, যার ফলে গোটা বিমানবন্দর এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমান তেজাস, যা নিয়ে দীর্ঘদিন ধরে বড় বড় বুলি আওড়েছে দেশটির সামরিক মহল ও সংবাদ মাধ্যম। সামরিক সক্ষমতা প্রমাণের জন্য এটিকে মেড ইন ইন্ডিয়া কর্মসূচির অন্যতম সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। 3 দশকেরও বেশি সময় আগে চালু হওয়া এই প্রকল্পটি শুরু থেকেই নানা সমালোচনার মুখে ছিল। ভারতের পর্যবেক্ষণ সংস্থা আগেই জানিয়েছিল তেজাসের মার্ক 1 সংস্করণে 53টি গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে। তবে এসবের তোয়াক্কা না করেই যুদ্ধবিমানটির নানা চমকপ্রদ নতুন ফিচার নিয়ে প্রচারণা চালিয়ে আসছিল দেশটির সংবাদ মাধ্যম। ভারত দাবি করছিল এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ তেজাস ক্রয়ে আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে পাকিস্তানের JF-17 থান্ডারের সাথে টেক্কা দিতে তৈরি এই বিমানটি এমন একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে বিধ্বস্ত হওয়ায় এর আন্তর্জাতিক বাজারজাতকরণ পড়েছে হুমকির মুখে। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় বিশ্বমহলে ভারতের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে দেশটির সমরাস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে হচ্ছে ব্যাপক ট্রল সমালোচনা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি গির্জা। শুক্রবার স্থানীয় সময় ভোরে আগুন লাগে পটসটাউনের গির্জাটিতে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে, তীব্রতা বাড়তে থাকে ক্রমে। পুড়ে প্রায় ধসে যায় গির্জার একাংশের অবকাঠামো। খবর পেয়ে দ্রুত তৎপর হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। আশপাশের 10টি বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ছড়িয়েছে আতঙ্ক। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, এখনও চলছে তদন্ত। আন্তর্জাতিক ফুটবলের লম্বা বিরতির পর আজ থেকে আবারও মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। ইংলিশ লিগে আজ ভিন্ন ম্যাচে মাঠে নামবে চেলসি ও লিভারপুল। লা লিগায় ম্যাচ আছে বার্সেলোনার। 2 বছরের লম্বা বিরতির পর আজ ক্যাম্প নুতে ম্যাচ খেলতে যাচ্ছে বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে প্রত্যাবর্তন করছে হ্যান্সি ফ্লিকের দল। এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ফিরছেন রাফিনিয়া, লামিন ইয়ামালের মতো তারকারা। ঘরের মাঠে দর্শকদের জয় উপহার দিলে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠবে বার্সেলোনা। 12 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সন্ধ্যা 6টার মাঠে নামবে চেলসি। টেবিলের 3 নম্বরে থাকা দলটিকে আতিথ্য দেবে 17 নম্বরে থাকা বার্নলি। লম্বা ইনজুরি কাটিয়ে এনজো ফার্নান্দেস, পেদ্রো নেটো ফিরেছে চেলসি অনুশীলনে। তবে এই ম্যাচের মূল একাদশে 2 তারকার থাকার সম্ভাবনা খুবই কম। রাত 9টায় মাঠে নামবে আরেক জায়ান্ট লিভারপুল। অলরেডদের প্রতিপক্ষ টেবিলের তলানির দল নটিংহাম ফরেস্ট। EPL এর সবশেষ 5 ম্যাচে 4 হারের স্বাদ পাওয়ায় স্লটের দল আছে সেরা ছন্দের খোঁজে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।